আর এবার কোলাঘাটের দিকে আমরা একটু নজর রাখি। কোলাঘাটে বাজি কারখানায় আগুন, সেখানে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ থেকে আগুন, একটি বাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় বিস্ফোরণের জেরে, ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি। দীর্ঘদিন ধরেই সেখানে অবাধে বাজির কারবারের অভিযোগ। জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে বাজি তৈরি করা হচ্ছিল তার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুজিত। বিস্তারিত জানতে চাইবো, কবে থেকে কে বা কারা এখানের এই বাজি, অবৈধ বাজি কারবারি চালাতো? কবে থেকে বলতে গেলে বলতেই হয় বেশ কয়েক বছর ধরে কিন্তু এই গ্রাম, অর্থাৎ গ্রামটি হলো কোলাঘাটের পয়াগ গ্রাম, যেখানে কিনা একাধিক বেআইনি বাজি কারখানা রয়েছে বলে অভিযোগ। যে অভিযোগ কিন্তু এলাকার মানুষ তারা করেন এবং পুলিশ ধরপাকড় চালায় এবং মাঝে মাঝে এ ধরনের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কিন্তু গতকাল রাতে যেটা ঘটল সেটা হলো একেবারে এলাকা কাঁপিয়ে ছেড়েছে, কেঁপে ওঠে এলাকা। সেই আতঙ্কিত এলাকার মানুষজন কিন্তু বলা যায় একেবারে গ্রাম ছাড়া। যে এলাকার ছবি দেখাচ্ছি, ঘটনাস্থলে যে ছবি দেখাচ্ছি, সেখানেই দেখতে পাবে এলাকার মানুষ একেবারে নেই। বাড়িতে বাড়িতে তালাচাবি, পুলিশের ভয় বা আতঙ্ক রয়েছে এই বোমা বিস্ফোরণের ঘটনায়। যে ছবি তা পরিষ্কার করে দিচ্ছে, বাড়ি ভেঙে চুরে একেবারে এক হয়ে গেছে। শুধু একটি বাড়ি নয়, তার পাশাপাশি থাকা বাড়িতে বাড়িতে ফাটল ধরেছে, প্রাচীর ভেঙেছে। এবং এই যে ঘটনা, এটা কিন্তু বছরের পর বছর ধরে এই বাজি তৈরি হয় এবং বেআইনিভাবে বাজি তৈরি হয়, বাড়ি বাড়ি তৈরি হয়। কারোর বাড়িতে আবার আলাদা করে রুম বানানো হয়েছে বাজি তৈরির জন্য, সেখানেই এই ধরনের বিপত্তি। এবং গতকাল রাতে একেবারে হঠাৎ করে কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। তারপর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, এসে তারা কিন্তু আগুন নিভিয়েছে কয়েক ঘন্টার চেষ্টায়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং হতাহতের খবর এখনও সামনে না এলেও একজন বৃদ্ধা আহত হয়েছেন বলে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে। আরও কি খবর আছে পুলিশ জানার চেষ্টা করছে, আমরাও ঘুরে গ্রামে দেখার চেষ্টা করেছি, কিন্তু কেউ মুখে বলা যায় রা কাটছেন না এবং নেইও। বেশিরভাগ জায়গায় মানুষ নেই এবং এই পয়াগ গ্রাম, যেখানে কিনা মানুষ জানেন যে বাজি তৈরি হয়। এবং তুমি জানো পূর্ব মেদিনীপুরের এগরা থেকে পাঁশকুড়া, কোলাঘাটের এইসব অঞ্চল যেখানে কিনা এ ধরনের ঘটনা ঘটছে। এবং সেই ঘটনা স্মৃতি তো উস্কে দিল কোলাঘাটের পয়াগ গ্রামের এই ঘটনা। প্রশাসন এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিল? দেখো, এগরা শুধু নয়, তোমাকে জানিয়ে রাখি তার আগে পাঁশকুড়াতেও কিন্তু বিধ্বংসী একেবারে এ ধরনের ঘটনা ঘটেছিল। পাঁশকুড়া মানে এখান থেকে 7-8 কিলোমিটার দূরে। পুলিশ ব্যবস্থা বলতে টহলদারি বসিয়েছে, রাত থেকে তদন্ত শুরু করছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু যারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত তারা কিন্তু এলাকা ছাড়া, এমনটাই আমরা জানতে পারছি। আসলে ঘটনা যখন ঘটে পুলিশ তখন তাদের টনক নড়ে, প্রশাসন তখন মানে বলা যায় উদ্যোগ নেয়। কিন্তু আসল কাজের কাজ যেটা, যে এই বাজি তৈরি বন্ধ করা, সেটা কিন্তু কেউ করছে না। তার ফলে এই রকম করে ঘটনা ঘটছে। যে ঘটনা গতকাল রাতে ঘটেছে, একেবারে এলাকায় বলা যায় যে কেঁপে ওঠার যে একটা ছবি সেটা ছিল এবং আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। আজ সকাল থেকে দেখা যাচ্ছে শুনশান এলাকা, কেউ নেই প্রায় পাশাপাশি বাড়িতে। কিন্তু ঘটনা যা ঘটে গেছে, বাড়ি ভেঙেছে, বাড়ির দেওয়ালে ফাড় নিয়েছে, এই যে ঘটনা সবটাই কিন্তু কোলাঘাটের পয়াগ গ্রাম, অর্থাৎ কোলাঘাট যে জাতীয় সড়ক রয়েছে কোলাঘাট থেকে খড়গপুর যাওয়ার, সেই জাতীয় সড়কের উত্তর দিকের গ্রাম, সেই গ্রামে এ ধরনের ঘটনা আবারও পূর্ব মেদিনীপুরের এগরা পাঁশকুড়ার স্মৃতি উস্কে দিল। ঠিক, পরিস্থিতির উপর নজর রাখো সুজিত, আগামী সময় আপডেট নেব তোমার কাছ থেকে। আর এদিকে রানীগঞ্জের ডাকাতিতে ভিন রাজ্যের ব্রেক থ্রো, ঝাড়খণ্ডের ডাকাত দলের হদিশ। ডুমরিতে মিলল আসানসোলে ছিনতাই হওয়া গাড়িতে জখম দুষ্কৃতীকে ফেলে চম্পট দেয় বাকিরা। যৌথ তদন্তে বাংলা ঝাড়খণ্ড পুলিশের জালে জখম দুষ্কৃতী। রানীগঞ্জের খবরের দিকে আমরা নজর রেখেছি। রানীগঞ্জে যে ভয়ঙ্কর ডাকাতির ছবি আমরা গতকাল দুপুরবেলা থেকে দেখাচ্ছিলাম, সেখানে আপনাদের জানাবো যে ব্রেক থ্রু রানীগঞ্জের ঘটনায় ইতিমধ্যেই সেই গাড়ির হদিশ পাওয়া গেল ডুমরি বাজারে এবং সেই গাড়ির মধ্যেই জখম দুষ্কৃতীকে ফেলে চম্পট দেয় বাকিরা।
তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেরা করেই বাকি 6 জনের খোঁজে পুলিশ। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দীপক। দীপক, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কোন কোন তথ্য সামনে আসছে? কারণ ইতিমধ্যেই সেই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেখো, একেবারে জখম দুষ্কৃতী সুরজ কুমার সিংকে গ্রেপ্তার করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ এবং ইতিমধ্যেই তাকে নিয়ে আসানসোল পৌঁছেছে পুলিশের দল। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করা হচ্ছে। কারণ হচ্ছে এই দুষ্কৃতীর কাছ থেকেই সন্ধান পাওয়া যাবে কি অন্যান্য দুষ্কৃতীরা ঠিক কারা ছিল, তারা দেখতে কেমন ছিল, তাদের সমস্ত পরিচয় কিন্তু এই দুষ্কৃতীকেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারবে। তাই তাকে দফায় দফায় ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পরেই তাকে আসানসোল আদালতে তোলা হবে। যে ঘটনা ঘটেছিল, আমরা গতকাল থেকে ঠিক একইভাবেই ঘটনা বলছিলাম যে রানীগঞ্জ, আসানসোল এই সব জায়গায় যে কোনো অপরাধ করে দুষ্কৃতীরা সহজে গা ঢাকা নিতে পারে পাশের রাজ্যে ঝাড়খণ্ড এবং বিহারে। সেই ক্ষেত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ গতকালকেই একাধিক দল ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেয় এবং পুলিশের কাছে যখন খবর পাওয়া যায় কি এই নাম্বারের গাড়ি, পশ্চিমবঙ্গ নাম্বার গাড়ি দ্রুত গতিতে যাচ্ছে, সেই গাড়িকে ফলো করে ঝাড়খণ্ডের গিরিডি জেলার ডুমরি জঙ্গলের কাছে পৌঁছায়। তখন সে গাড়িকে দেখতে পায় কিন্তু দুষ্কৃতী দেখতে পায় না। এরপর যখন গাড়ির দরজা খুলে পুলিশ তখনই দেখতে পায় কি একজন দুষ্কৃতী গাড়ির মধ্যেই রয়েছে, বাকি দুষ্কৃতীরা ওই এক দুষ্কৃতীকে ছেড়ে পালিয়েছে। এরপরে ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করে রাতের অন্ধকারে তল্লাশি অভিযান শুরু করা হয়, পুলিশ কুকুর আনা হয়। সেই দুষ্কৃতীরা ঠিক কোন পথে পালিয়েছে সেই সন্ধান পাওয়ার জন্য পুলিশ কুকুর এনে তল্লাশি অভিযান শুরু করা হয় এবং শেষমেশ সকাল ভোরের আলো ফুটে যাওয়ার পর কোনো দুষ্কৃতির সন্ধান না পাওয়ার পরেই কিন্তু এই সুরজ কুমার সিং এই দুষ্কৃতীকে নিয়ে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেয় এবং ইতিমধ্যে আসানসোল পৌঁছে গিয়ে দফায় দফায় ভাবে জেরা শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশের। একদিকে গোয়েন্দা বিভাগ, অন্যদিকে রানীগঞ্জ এবং আসানসোল দক্ষিণ থানার পুলিশ। যেহেতু এই দুটি থানায় মামলা রয়েছে এই সুরজ কুমার সিং এর এবং গাড়ির বিরুদ্ধে। ধন্যবাদ। গুলি চালাচ্ছে দুষ্কৃতীরা। রানীগঞ্জের রাস্তায় ডাকাত দলের সঙ্গে পুলিশের গুলির লড়াই। সোনার দোকানে লুটের পর শুরু ফায়ারিং। এই ভয়ঙ্কর ঘটনা রানীগঞ্জ বাজারে। পুরুলিয়া রানাঘাটের পর এবার রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতি। রানীগঞ্জে একটি নামী সোনার দোকানে ঢোকে ডাকাত, সবার মুখ ঢাকা। প্রথমে নিরাপত্তা রক্ষীকে মারধর করে, নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়। এরপর নিজেদের সঙ্গে আনা ব্যাগ থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র বের করতে থাকে। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে লুটপাট চলে সোনার দোকানে। সেই ছবি ধরা পড়েছে সোনার দোকানে সিসি ক্যামেরার ফুটেজে। পুলিশে খবর দেন স্থানীয় ব্যবসায়ীরা। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয় তখন অপারেশন শেষ। সোনার দোকান থেকে বেরোচ্ছে ডাকাত দল। পুলিশ দেখেই তারা গুলি চালায়। পাল্টা পুলিশ জবাব দিলেই শুরু গুলির লড়াই। এলোপাথারি গুলি ছুঁড়তে শুরু করে দুষ্কৃতীরা। পুলিশের গুলিতে এক দুষ্কৃতী জখম হয়। তখন বাইকে করে চম্পট দেয় ডাকাত দল। এটা তো একটা চিন্তার বিষয় তো আছেই, আর আশা করছি কি পুলিশ প্রশাসন যা স্টেপ নেওয়ার আছে নিশ্চয়ই নিবে। দেখলাম এখানে একজন পুলিশ অফিসার ছিলেন, উনি খুব বাহাদুরিতে কিন্তু সামনা করলো, আর না হলে আরও একটা বেশি কিছু অঘটন হতে পারতো। এলাকা ছেড়ে পালানোর সময় একটি বাইক ফেলে যায় ডাকাতরা, তবে নিয়ে যায় সোনার দোকানের নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র। কয়েক কিলোমিটার দূরের জঙ্গল থেকে সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। শুধু রানীগঞ্জে শেষ হয়নি এই দুষ্কৃতীদের দৌরাত্ম্য। পুলিশ জানিয়েছে রানীগঞ্জের সোনার দোকান লুটের পর আসানসোলের মহিশিলা বাজারেও তাণ্ডব চালায় ডাকাত দল।
প্রথমে এলোপাথারি গুলি চালায়, দুজন গুলিবিদ্ধ হন, বেশ কয়েকটি গাড়িতে গুলি লাগে। এরপর একটি গাড়ি ছিনতাই করে পালায়। যে মোড়ের কাছে আমার কারটা দাঁড় করিয়ে চারজন দাঁড়িয়েছিল, একজন বলছিল লেগে আছে, তো আপনি একটু হসপিটালে ড্রপ করতেন। আমি বললাম না, ফ্যামিলি আছে, আপনি ওয়েট করুন কারোর জন্য। তখন আমাকে বের করে দিল, বের করে আমার মেয়ে বাচ্চাকে টানা ছিল, চারজন ছিল, যে আমি বাচ্চা করবো, তখন আমাকে শ্যুট করলো। আমার ওয়াইফ বেরিয়ে গেছে, দিয়ে ওরা দৌড়ে চলে গেলো। এখানে এদিন দুপুরে রানীগঞ্জ থেকে কিছুটা দূরে সালানপুরে 19 নম্বর জাতীয় সড়কের পাশে একটি বাইক মোবাইল ছিনতাই হয়। পুলিশের সন্দেহ এই ঘটনার পিছনেও রানীগঞ্জের ডাকাত দল যুক্ত। এরপরে আসানসোল সাউথে ঢুকে সাউথের এরিয়া থেকে একটা গাড়ি স্ন্যাচ করে এবং গাড়ি স্ন্যাচ করে ওরা পালাতে থাকে। তো আমাদের পেছন পেছন আমাদের টিমও যায়। যে গাড়িটাকে স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয়, এটাকে আমরা গিরিডি পুলিশের হেল্প নিয়ে আমরা অলরেডি ডিটেন করেছি। একজনকে মিসকেন ধরা পড়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আর ডাকাতি রিলেটেড যা কিছু ইস্যু আছে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি। রানীগঞ্জ থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। রায়গঞ্জের দিকে নজর রাখবো। রায়গঞ্জে সক্রিয় কিডনি পাচার চক্র, অভাবের কারণে কিডনি বিক্রি করলেও টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি মুক্তা। ঠিক কি অভিযোগ সামনে আসছে এই ঘটনায়? দেখো প্রিয়াঙ্কা, মায়াবতী বর্মন নামে এক গৃহবধূ তার দুই সন্তানকে বিয়ে দিয়ে সর্বশান্ত হয় এবং ঋণগ্রস্ত হয়। সেই ঋণগ্রস্ত মেটানোর জন্যই রবি জালি, যে ওই বিন্দলের জালিপাড়ার বাসিন্দা, তার সঙ্গে যোগাযোগ করে এবং 15 লক্ষ টাকা দেওয়ার নাম করে তাকে দেখে দিয়ে কিডনি বিক্রি করা হয়, বিক্রি করে। কিন্তু পরবর্তী দেখা যায় যে 5 লক্ষ টাকা দিলেও বাদ বাকি টাকা তাকে দেয় না এবং তার বাড়িতে যখন যায় বাদ বাকি টাকা চাইতে, তখন রবি জালি এবং তার মা বেদক মারধর করা হয় বলে অভিযোগ। মুক্তা, তুমি সঙ্গে থাকো, কি অভিযোগ শোনাবো ওই মহিলা? আমাদের দুটো মেয়ে আছে, তো মেয়ের জন্য আমাদের খুব একটা ঋণ মহাজন হয়েছিল। আর ও আবার কার মুখে যে শুনছে যে আমাদের ঋণ মহাজনের কষ্ট চলতেছি। তারপর ও আমাদের বাড়িতে 2-3 দিন যায়, আমাকে সুজায় ওখানে নিয়ে গেলো, বলে এতগুলো টাকা দেবো, 15 লাখ টাকা দেবো। তো আমাকে তো অতগুলো টাকা দিল না, তার মধ্যে যেগুলো দিতে চাইছিল ওগুলা দিল না। এই টাকা আনতে যাইতে আবার ও আমাকে মারছে। আমি কি চাইছি? আমি ওই টাকাও চাইছি, ওই ছেলেটা আমি কষ্ট শাস্তি চাইছি। ওর ভয়ে আমি বাড়ি থাকতে পারতেছি না। ও আবার যেগুলো টাকাগুলো দিতে চাইছিল, আমি তো টাকাগুলো দিয়ে আমার মহাজনে দিতে পারলাম না। তারপর ও আমাকে ধুমকি দিচ্ছে, আমার স্বামীকে ধুমকি দিচ্ছে, মারবে। রয়েছে আমাদের সঙ্গে মুক্তা। পুলিশ এখনো পর্যন্ত ব্যবস্থা নেয়নি, পুলিশ কি বলছে? এখন যখন সেই বাদ বাকি টাকা রবি জালির বাড়িতে যখন চাইতে যায়, তখন মারধর করা হয়। তারপরে কিন্তু লিখিত রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়। কিন্তু তার আগে যে তার কাছে কিডনি নেওয়া হয়েছিল, 15 লক্ষ টাকা দেওয়া করেছিল, 5 লক্ষ টাকা দিল, যে পরবর্তী টাকা দিতে হবে। কিন্তু ফাটল ফাঁড়িতে কিন্তু অভিযোগ করতে গেলে কিন্তু পুলিশ এই অভিযোগ নেয়নি বলে অভিযোগ করছেন সেই গৃহবধূ। তবে এই যে রায়গঞ্জের বিন্দর, এরকম আমরা দেখছি 2007 সালে রেজ্জাক মোল্লা এবং বেশ কয়েকজন কিডনি চক্রের পান্ডা ছিল এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। কিন্তু আবার প্রশ্ন তুলছে যে বিন্দলের জালিপাড়ায় কি আবার নতুন করে সেই কিডনি দালাল চক্র সক্রিয় হচ্ছে বলে অভিযোগ করছে এলাকার বাসিন্দারা। তবে তাদের বক্তব্য, যদি এই ধরনের আবার দালাল চক্র শুরু হয়, তাহলে কিন্তু এলাকায় কিন্তু ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এখনো কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই বলেই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রিয়াঙ্কা, বেশ, যার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে সেই অভিযুক্ত জানাচ্ছেন তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। ওগুলো সব চক্রান্ত করছে ওরা। আমি মেম্বার হয়েছি, ওরা সেটিং করে আমাকে, আমার গ্রামের সেটিং করে বা বিন্দলের দিয়ে একটা লোক আছে সেটিং করে বলছে, তোমরা মানে যেহেতু মেম্বার হয়েছে ওনার ভাই, আপনি যান, আপনি যাই ওনাকে এভাবে মানে যাই করে ফাঁসান। উনি আসছিল, উনিকে কই না কই মানে পাঠাচ্ছিল আমার বাড়িতে, বলছে উনি ওনার ভাই একটা মেম্বার, আপনারা যান, ওনার একটু মাথা নিচু হোক। আর এই গোটা ঘটনায় পঞ্চায়েত প্রধান বিস্মিত, তিনি সঠিক তদন্ত হওয়ার কথা বলছেন। কিন্তু আমি তো এই খবরটা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি। কিন্তু বহুদিন আগে আমি শুনছিলাম যে কিডনি পাচার ছিল, কিন্তু এই খবরটা তো আমি জানি না এবং শুনে আমাকে আশ্চর্য লাগছে। কিন্তু যে মহিলা ঘর ছাড়া হয়ে বাইরে আছে, তাকে শীঘ্রই আমরা ফিরে নিয়ে আসার ব্যবস্থা করব। আর আমাকে দিয়ে যে যতদূর যেতে হবে সেই ততদূর গিয়ে আমি এই প্রশাসনিক ব্যবস্থা করে নিয়ে মেয়েটাকে ফিরে নিয়ে আসার ব্যবস্থা করব।